বিয়ের আগে আমি স্বপ্ন দেখতাম যে বিয়ের পর আমি খুব দামি শাড়ি আর সোনার গহনা পরব। কিন্তু আমার ভাগ্যটা বড্ড খারাপ। সোনার গহনা তো ভুলেই যাও, এখানে তো একটা নকল গহনাও পাওয়া যায় না। উফ, আমার কি দুর্ভাগ্য। মাঝে মাঝে আমি ভাবি, আমার যদি একটা সোনার মুদ্রা ভর্তি একটা পাত্র থাকতো, তাহলে আমি আমার সমস্ত ইচ্ছা পূরণ করতে পারতাম এবং এই কাঙালি জীবন থেকে বাঁচতে পারতাম। শান্তি নিজের সাথে কথা বলছিল, হঠাৎ রতন সেখানে এসে হাজির হয়। কি গো গিন্নি, আজ উঠোনে বসে তুমি নিজের সাথে কি কথা বলছো? বলো তো কি ব্যাপার? কিছু না, আমি শুধু আমার দুর্ভাগ্যের কথাই ভাবছি। বিয়ের আগে আমার অনেক স্বপ্ন ছিল যে আমার স্বামী আমাকে অনেক দামি উপহার, অনেক শাড়ি, অনেক গহনা এনে দেবে। কিন্তু তুমি যে আমাকে একটাও নকল গহনাও কিনে দিতে পারো না। আরে শান্তি, তুমি তো জানো আমাদের কাছে এখন টাকা নেই। আমরা একটা টাকার জন্য এখন মরিয়া হয়ে আছি। তুমি সব সময় ওই একই কথা বলো, আর আমার কাছে এখন কোনো টাকা নেই আর টাকা নেই। আরে যদি তোমার কাছে কোনো টাকা নাই বা থাকে, তাহলে তাহলে তুমি আমাকে বিয়ে করতে গেলে কেন? হ্যাঁ, বলো বলো, কারণটা আমি আজই জানতে চাই। আরে গিন্নি, তুমি এসব কি বলছো? তুমি এমন ভাবে কথা বলছো যেন আমি তোমার জন্য কিছুই করি না। গত মাসেই তো আমি তোমাকে একটা নতুন শাড়ি কিনে দিয়েছি। ঠিক আছে, গত মাসে তুমি আমাকে একটা শাড়ি কিনে দিয়েছিলে, তাহলে তুমি কি আমার ওপর দয়া করছো? অন্যদিকে আমার বন্ধু ললিতার স্বামী প্রতিদিন তার জন্য কিছু না কিছু উপহার নিয়ে আসে। তোমার ওর কাছ থেকে কিছু শেখা উচিত, বুঝলে তো? আরে বাবা, তুমি কেন নিজেকে অন্যদের সাথে তুলনা করো? সবার ভাগ্য আলাদা। তোমার বন্ধু ললিতার স্বামীর কত জমি জায়গা সম্পত্তি আছে, আর আমাদের কাছে তো এই বাড়ি ছাড়া আর কিছুই নেই। তাহলে কি এটা আমার দোষ? আমি কিছু জানি না বুঝি? তুমিও আমাকে কিছু উপহার এনে দাও, না হলে আমি... দেখো গিন্নি, এত লোভী হওয়া ঠিক নয়। আমাদের যা আছে তা নিয়েই খুশি থাকা উচিত। আমাদের প্রয়োজনের চেয়ে বেশি কিছু আশা করা উচিত নয়। আমাকে উপদেশ না দিয়ে বলো তো, তুমি কি সকাল থেকে কোনো মাছ ধরেছো নাকি খালি হাতে এখন ফিরে এসেছো? আরে আমি তোমাকে বলেছিলাম না যে আমার জালটা ছিঁড়ে গেছে? আমি ওটা ঠিক করে নিয়ে এসেছি। হ্যাঁ, এখন আমাকে কিছু খেতে দাও, তারপর আমি মাছ ধরতে যাব। কি বললে? খেতে দাও? আমি এখনো কিছু রান্না করিনি। ঘাটে যাও এবং কিছু মাছ ধরো, তারপর আমি তোমার জন্য কিছু রান্না করব। আর একটা কথা কান খুলেই শুনে রাখো, খালি হাতে ফিরে এলে এক দানাও খাবার পাবে না। জেলে রতনের পরিবার ছিল এরকমই। রতন সারাদিন ঘাটে গিয়ে মাছ ধরত, কখনো মাছ তার জালে পড়তো, আবার কখনো পড়তো না। আর অন্যদিকে রতনের স্ত্রী ছিল ভীষণ লোভী। শান্তি তার স্বামী রতনের কাছ থেকে দামি উপহারের জন্য জোর করত, এবং যখন রতন তার স্ত্রীর ইচ্ছে পূরণ করতে পারত না, তখন শান্তি তার স্বামীকে অনেক ছোট বড় কথা শোনাতো। তারপর শান্তির পরামর্শ অনুযায়ী রতন ঘাটের দিকে যেতে শুরু করে। কবে যে শান্তি বুঝতে পারবে কি জানি, যে আমরা যা পাই তাতেই সন্তুষ্ট থাকা উচিত। অতিরিক্ত লোভ ভালো নয়। এখন আমি প্রতিদিন তার জন্য নতুন নতুন উপহার কোথা থেকে পাব? আমি ঘর চালানোর জন্য এবং আমাদের যা প্রয়োজন তা যোগানোর জন্য যথেষ্ট উপার্জন করি, কিন্তু ও তো কিছুই বুঝতে চায় না। শুধু ললিতার স্বামী তাকে এই উপহার দিয়েছে, সেই উপহার দিয়েছে, সেটা নিয়ে পড়ে থাকে। আরে তার কাছে টাকা আছে, আমাদের কাছে এত টাকা নেই, এই কথাটা তো বুঝতেই চায় না। না না, এসব ভাবনা ছেড়ে আমার এবার মাছ ধরতে যাওয়া উচিত। আর যদি আবার খালি হাতে ফিরি, শান্তি আমাকে কিছুই খেতে দেবে না। রতন নদীতে জাল ফেলে। সে যখন জাল টেনে আনে, তখন তাতে কিছু মাছ ধরা পড়ে। ওহ, আজ প্রথমবার আমার জালে বেশ কিছু মাছ উঠেছে। ঠিক তখনই রতনের চোখ নদীতে ভাসমান অস্বাভাবিক কিছুর উপর পড়ে। আরে নদীতে ওটা কি ভাসছে? এই জিনিসটা কি? আমি তো বুঝতে পারছি না।
দেখি তো, দেখি আমি এটা গিয়ে একবার নিয়ে আসি তো। রতন নদীতে গিয়ে সেই জিনিসটা তুলে নিয়ে আসে। ওহ, এইটা তো একটা কম্বল। এই কম্বলটা দেখতে তো একদম নতুন। আমার মনে হয় এটা কারুর নৌকো থেকে পড়ে গেছে। আমি একটা কাজ করি, এটা শুকিয়ে শান্তিকে আজ এটা দিয়ে দেব। তাকে বলবো, গিন্নি তুমি আমাকে বলেছিলে যে আমি তোমাকে তো কোনো উপহারই দিই না, তাই এটা আমি তোমার জন্য এনেছি। হ্যাঁ, ওই কম্বলটা দেখে খুব খুশি হবে। আমি আগে এটা শুকিয়ে নিই, তারপর আবার কিছু মাছ ধরবো। রতন সেখানে কম্বলটা শুকিয়ে মাছ ধরতে শুরু করে। শীঘ্রই রতনের জালে প্রচুর মাছ আসতে শুরু করে। মনে হচ্ছে আজ আমার জন্য ভালো দিন। আমি সময় মতো অনেক মাছ ধরেছি এবং এটি কম্বলও পেয়েছি। এখন আমি এই মাছগুলো বাজারে বিক্রি করব এবং তারপর এই কম্বলটা নিয়ে বাড়ি যাব। এই বলে রতন তার মাছগুলো বাজারে বিক্রি করে বাড়ি ফিরে আসে। গিন্নি, ও গিন্নি, গিন্নি দেখো দেখো দেখো, আমি তোমার জন্য কি এনেছি দেখো। বাহ, তুমি এমন কথা বলছো যেন তুমি আমার জন্য 10 টনের সোনার নেকলেস এনেছো। আরে আরে, একবার দেখো তো আমি তোমার জন্য কি এনেছি। আরে এটা তো একটা কম্বল, তুমি আমাদের জন্য এটা এনেছো? হ্যাঁ গো, তুমি তো বলো যে আমি তোমাকে কোনো উপহার দিই না, তাই আজ আমি তোমার জন্য একটা কম্বল এনেছি। তুমি তো খুব ভালো গো। এই কম্বলটা দেখতে অনেক দামি মনে হচ্ছে। এটা দাম কত গো? ও ও সব ছাড়ো তো, সব ছাড়ো। তুমি শুধু বলো এই কম্বলটা পছন্দ হয়েছে কিনা। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার সত্যি এটা পছন্দ হয়েছে। আর আজ আমরা এই কম্বল নিয়েই ঘুমোবো। তাছাড়া আমাদের পুরনো কম্বলটাও ছিঁড়ে গিয়েছে। ঠিক আছে গিন্নি, ঠিক আছে। আর দেখো, আজ মাছ বিক্রি করে আমি কত টাকা পেয়েছি, দেখো দেখো। শোনো না, আমি দুঃখিত, রাগ করে তোমাকে কত কিছু বলে ফেলেছি। আমার খুব খারাপ লাগছে গো। ও ঠিক আছে, ঠিক আছে গিন্নি, ঠিক আছে। এই বলছি কি, তুমি আমাকে এখন একটু খাবার দেবে তো নাকি? ছি ছি, এটা কি বলছো? তুমি হাত মুখ ধুয়ে নাও, আমি ভেতরে গিয়ে খাবার আনছি। এরপর রাত হলে শান্তি এবং রতন কম্বলের নিচে ঘুমিয়ে পড়ে এবং স্বপ্নে ডুবে যায়। রতন এবং শান্তি স্বপ্ন দেখে যে তাদের অনেকগুলো গরু আছে এবং তারা দুধের ব্যবসা শুরু করেছে। পরের দিন সকালে রতন এবং শান্তি ঘুম থেকে উঠে দেখে, জানো শান্তি, কাল রাতে আমি খুব সুন্দর একটা স্বপ্ন দেখেছি। হ্যাঁ গো, যে আমাদের অনেক গরু আছে এবং আমরা তাদের দুধ সারা গ্রামে বিক্রি করছি। আরে, আমি তো এই একই স্বপ্ন দেখেছি। এরপর রতন এবং শান্তি তাদের উঠোনে গিয়ে দেখে তাদের উঠোনে অনেক গরু দাঁড়িয়ে আছে। আরে গিন্নি, আমি তো স্বপ্নে এই গরুগুলোই দেখেছি, কিন্তু এগুলো আমাদের বাড়িতে কিভাবে এলো বলো তো? আমি তো নিজের চোখেই বিশ্বাস করতে পারছি না। আমরা স্বপ্ন যা দেখেছি তা তা বাস্তবে রূপান্তরিত হচ্ছে। কিভাবে হতে পারে তা? আমিও তো এটাই ভাবছি। আমার মনে হয় এসব ঘটেছে ওই কম্বলের কারণে। আমরা অনেক স্বপ্ন দেখি, কিন্তু একটিও কখনো বাস্তব রূপ নেয় না। এটা সেই কম্বল যেটা গায়ে দিয়ে আমরা যে স্বপ্ন দেখেছি তা বাস্তবে পরিণত হচ্ছে। তুমি সেই কম্বলটি কোথায় পেলে? সত্যি করে বলো তো। আমি যখন নদীতে মাছ ধরছিলাম তখন নদীতে ওটা দেখেছিলাম, তারপর আমি ওটা এখানে নিয়ে আসি। শান্তি বুঝতে পারবে কি জানি যে আমরা যা পাই তাতেই সন্তুষ্ট থাকা উচিত। অতিরিক্ত লোভ ভালো নয়। এখন আমি প্রতিদিন তার জন্য নতুন নতুন উপহার কোথা থেকে পাবো? আমি ঘর চালানোর জন্য এবং আমাদের যা প্রয়োজন তা যোগানোর জন্য যথেষ্ট উপার্জন করি, কিন্তু ও তো কিছুই বুঝতে চায় না। শুধু ললিতার স্বামী তাকে এই উপহার দিয়েছে, সেই উপহার দিয়েছে, সেটা নিয়ে পড়ে থাকে। আরে তার কাছে টাকা আছে, আমাদের কাছে এত টাকা নেই, এই কথাটা তো বুঝতেই চায় না। না না, এসব ভাবনা ছেড়ে আমার এবার মাছ ধরতে যাওয়া উচিত। আর যদি আবার খালি হাতে ফিরি, শান্তি আমাকে কিছুই খেতে দেবে না। আরে নদীতে ওটা কি ভাসছে? এই জিনিসটা কি? আমি তো বুঝতে পারছি না। দেখি আমি এটা গিয়ে একবার নিয়ে আসি তো।
ওহ, এইটা তো একটা কম্বল। এই কম্বলটা দেখতে তো একদম নতুন। আমার মনে হয় এটা কারোর নৌকো থেকে পড়ে গেছে। আমি একটা কাজ করি, এটা শুকিয়ে শান্তিকে আজ এটা দিয়ে দেব। তাকে বলবো, গিন্নি তুমি আমাকে বলেছিলে যে আমি তোমাকে তো কোনো উপহারই দিই না, তাই এটা আমি তোমার জন্য এনেছি। হ্যাঁ, ওই কম্বলটা দেখে খুব খুশি হবে। আমি আগে এটা শুকিয়ে নিই, তারপর আবার কিছু মাছ ধরবো। তাহলে এর মানে কি আমরা এখন থেকে যা স্বপ্ন দেখব সবই বাস্তবে রূপ নেবে? হ্যাঁ গো, তাই তো মনে হচ্ছে। শান্তি, এখন সব কথা বাদ দাও। এখন আমাদের কাছে এত গরু আছে, চলো চলো আমরা তাদের দুধ দুয়ে গ্রামে বিক্রি করে আসি। হ্যাঁ, এতে এতে আমাদের ভালো লাভ হবে গো, ভালো লাভ করব আমরা। হ্যাঁ হ্যাঁ, চলো চলো তাই করি। এরপর রতন এবং শান্তির আনন্দের সীমা রইল না। তারা তাদের গরুগুলো দুধ সারা গ্রামে বিক্রি করে ভালো লাভ করে। দেখো শান্তি, আজ আমরা দুধ বিক্রি করে অনেক টাকা লাভ করলাম। আমি জীবনে এত টাকা একসাথে কখনো দেখিনি গো। সবকিছু এই কম্বলের জন্যই সম্ভব হয়েছে। তুমি একেবারে ঠিক বলেছো। এখন আর দেরি না করে চলো তাড়াতাড়ি রাতের খাবার খেয়ে কম্বল ঢাকা দিয়ে শুয়ে পড়ি আর একটা ভালো স্বপ্ন দেখার চেষ্টা করি। না 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 শান্তি, বেশি লোভ করা ভালো নয় গো। আমাদের এটুকুই দরকার। আমাদের এত গরু আছে, গ্রামে এই গরুগুলো দুধ বিক্রি করে আমরা ভালো টাকা আয় করতে পারবো গো। তুমি এই কম্বলটি আলমারিতে তুলে রেখে দাও। আমার জীবনে তোমার মতো বোকা দেখিনি গো। যখন নিয়তি আমাদের জন্য কিছু ভালো চাইছে, তখন তুমি এটা হতে কেন পিছুপা হচ্ছ? এই কম্বলটা ঢেকে ঘুমোতে যাও এবং ভালো একটা স্বপ্ন দেখার চেষ্টা করো। তারপর যেমন শান্তির কথা মতো কম্বলের নিচে তারা ঘুমোতে চলে যায়। কিছুক্ষণ পরেই তারা স্বপ্ন দেখে যে তাদের উঠোনে একটা লুকোনো ধন পুঁতে রাখা আছে। আরে শোনো না, আজ আমি স্বপ্নে দেখেছি আমাদের উঠানে সোনার মোহর ভরা একটা পাত্র পুঁতে রাখা আছে। আমারও তো সেই একই স্বপ্ন ছিল যে আমাদের উঠোনে সোনার মোহর ভরা একটা পাত্র পুঁতে রাখা আছে। তাই তাহলে চলো না, দেরি না করে আমরা সেই পাত্রটি খুঁজে বার করার চেষ্টা করি। এই কথা বলে রতন আর শান্তি তাদের উঠোন খুঁড়তে শুরু করে। এবং কিছুক্ষণ পর তারা সেখানে মোহর ভরা একটা পাত্র খুঁজে পায়। শান্তি শান্তি, দেখো দেখো এই পাত্রে কত সোনার মোহর আছে গো। দেখো দেখো দেখো। তুমি ঠিক বলেছো, ওই জাদুকরি কম্বল আমাদের জীবন বদলে দিয়েছে। আমাদের জীবন সম্পূর্ণ বদলে গেছে। আমরা ভিখারি থেকে এখন রাজা হয়েছি। আমাদের কাছে এখন অনেক গরু আছে, অনেক সোনার মোহর আছে, সব আছে। তুমি ঠিক বলেছো। এখন শোনো, আমার কথা শোনো। এই কম্বলটি তোমার আলমারিতে নিরাপদে রাখো। আমাদের আর কিচ্ছু প্রয়োজন নেই। যখন আমাদের প্রয়োজন হবে তখন আমরা আবার এই কম্বলটি ব্যবহার করব। আমাদের প্রয়োজনের চেয়ে বেশি আমরা চাই না। আমাদের খুব বেশি লোভী হওয়া উচিত নয় গো। শান্তি আর রতনের সুখ ছিল অতুলনীয়। তাদের ভাগ্য হঠাৎ করে সম্পূর্ণ বদলে যায়। তারা প্রচুর অর্থের অধিকারী হয়ে ওঠে। কিন্তু এত কিছু পাওয়ার পরেও শান্তির লোভ মেটে না। সে আরো সম্পদ চেয়েছিল। এই কম্বলটি তোমার আলমারিতে নিরাপদে রাখো। আমাদের আর কিচ্ছু প্রয়োজন নেই। যখন আমাদের প্রয়োজন হবে তখন আমরা আবার এই কম্বলটি ব্যবহার করব। আমাদের প্রয়োজনের চেয়ে বেশি আমরা চাই না। আমাদের খুব বেশি লোভী হওয়া উচিত নয় গো। তোমার কি কখনো বুদ্ধি হবে না গো? এইসব বাজে কথা বন্ধ করো তো এবং চুপচাপ এই কম্বলের নিচে ঘুমাও। আর আমি সারাদিন ধরে শুধু ভালো ভালো জিনিসই ভাবছি যে আমার স্বপ্নে যেন 10 ভরি ধার সোনার চুড়ি আসে, বুঝলে তো? আর আমি প্রায়ই দেখছি যে আমরা যা নিয়ে সবচেয়ে বেশি ভাবি, আমরা স্বপ্নে সেটাই আসে। এই কথা বলে শান্তি আর রতন ঘুমোতে যায়। কিন্তু সেই রাতে তারা খুব খারাপ স্বপ্ন দেখে যে তাদের সব গরু হঠাৎ করে অদৃশ্য হয়ে গিয়েছে। পরের দিন সকালে কি গো শুনছো?
আজ আমি এর কেমন স্বপ্ন দেখলাম! আমাদের সব গরু হঠাৎ যেন অদৃশ্য হয়ে গেছে। আমারও একই রকম স্বপ্ন ছিল গো। চলো চলো বাইরে গিয়ে দেখি আমাদের গরুগুলোকে। হ্যাঁ, একবার চলো গরুগুলোকে দেখে আসি। রতন আর শান্তি যখন তাদের উঠোনে যায়, তারা দেখে যে সেখানে একটাও গরু নেই। দেখো দেখো, আমাদের উঠোনে তো একটাও গরু নেই। আমরা এমন স্বপ্ন দেখেছি যার কারণে আমাদের সব গরু উধাও হয়ে গেছে। আমি আমি তোমাকে আগেই বলেছিলাম যে আমাদের যা আছে তাতেই আমাদের খুশি থাকা উচিত। অতিরিক্ত লোভ খারাপ। এখন দেখো দেখো, অতিরিক্ত লোভের ফলে আমাদের সব গরু এখান থেকে উধাও হয়ে গেছে। চিন্তা করো না, আমাদের কাছে এখনো সোনার মোহর ভর্তি একটা পাত্র আছে। আর যদি আমরা একবারও খারাপ স্বপ্ন দেখি তাতে কি এমন হয়েছে, দেখবি আজ রাতে আমরা আবার একটা ভালো নিশ্চয়ই কোনো স্বপ্ন দেখব। আরে শান্তি, তুমি এখনো বুঝতে পারছো না। আজ যদি আমরা সেই কম্বলের নিচে ঘুমিয়ে পড়ি এবং কে জানে আমাদের আবার যদি খারাপ স্বপ্ন দেখা হয়, হ্যাঁ, তারপর তারপর কি হবে বলো তো? তুমি সব সময় খারাপ চিন্তা করো, তাই আমাদের সাথে খারাপ জিনিস ঘটে। মাঝে মাঝে ভালো জিনিসও তো ভাবতে পারো বলো, যাতে আমাদের সাথে ভালো জিনিস ঘটে। খারাপ কিছু ঘটবে না, সব ঠিক হয়ে যাবে। আমি বলছি তো, সব ঠিক হয়ে যাবে। এই কম্বলটি তোমার আলমারিতে নিরাপদে রাখো। আমাদের আর কিচ্ছু প্রয়োজন নেই। যখন আমাদের প্রয়োজন হবে তখন আমরা আবার এই কম্বলটি ব্যবহার করব। আমাদের প্রয়োজনের চেয়ে বেশি আমরা চাই না। আমাদের খুব বেশি লোভী হওয়া উচিত নয় গো। তারপর সেই রাতে তারা আবার একই কম্বলের নিচে ঘুমিয়ে পড়ে এবং তারা স্বপ্ন দেখে যে তাদের সোনার মোহর ভর্তি পাত্র চুরি হয়ে গেছে। আজ আমার স্বপ্ন ছিল যে আমাদের সোনার মোহর ভর্তি পাত্র চুরি হয়ে গেছে। শান্তি তৎক্ষণাৎ তার সোনার মোহর ভর্তি পাত্রের দিকে তাকায়, কিন্তু সে যেটা খুঁজছিল সেটা কোথাও খুঁজে। ওহ, আমি কি দেখছি! আমাদের সোনার মোহর ভর্তি পাত্রটি চুরি হয়ে গেছে। এটা কি করে হলো গো? এটা কি করে হলো? হায় হায় হায়! এটা এটা একমাত্র তোমার কারণেই এসব ঘটছে গো, একদম তোমার কারণেই। আমি তোমাকে অনেকবার বলেছি খুব বেশি লোভী হইও না, কিন্তু তুমি শোনোনি। এখন তুমি অতিরিক্ত লোভের পরিণতি দেখতে পাচ্ছ। তুমি একেবারে ঠিক কথা বলেছো। আজ আমার লোভের কারণেই এইসব হচ্ছে। আমি এবার বুঝতে পেরেছি, একটা মানুষের জীবনে সমস্ত কিছু কখনোই পূরণ করা যায় না। আর যা আছে তাই নিয়ে তার খুশি থাকা উচিত। আর যদি সে খুব বেশি লোভী হয় তাহলে তারা যা আছে তাও তার কাছ থেকে কেড়ে নেওয়া হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের আগের দিনগুলোই অনেক ভালো ছিল। আমরা কঠোর পরিশ্রম করতাম, দিনে দুবেলা খাবার খেতাম আর শান্তিতে ঘুমোতাম। আর এখন এই কম্বল আসার পর আমাদের জীবন থেকে শান্তি হারিয়ে গিয়েছে। একটা কাজ করো, এই কম্বলটা যেখানে পেয়েছো সেখানেই রেখে এসো। আমরা আমাদের আগের জীবনেই সন্তুষ্ট ছিলাম। তুমি তুমি ঠিকই বলেছো গিন্নি, তুমি একেবারে ঠিক কথা বলেছো। শান্তির কথা মতো রতন সেই নদীতে কম্বলটি ফেলে দেয়। এবং তার জীবনে কঠোর পরিশ্রম শুরু করে, অর্থ উপার্জন করে এবং সুখে জীবন যাপন করে।